আমি রিসেন্টলি তো একটা ঘটনা আপনারা তো দেখেননি, আপনারা তো দেখে মনে হয় চোখে টিনের চশমা পড়ে না। রিসেন্টলি তো আপনি দেখলেন যে লেদার কমপ্লেক্সে কি ঘটনা হলো, ম্যানহোলে পড়ে 3 জন শ্রমিক মারা গেল, 3 জন শ্রমিক মারা গেল, 3 জন শ্রমিক মারা গেল। পুরো এরিয়াকে কেএমডি পুরো এরিয়াকে অযোগ্য তৈরি করে দিয়েছে। কারণ ওখানে প্রমোটিং শিল্প হবে, কারণ ওখানে প্রমোটিং শিল্প হবে। আজকে যে লেদার কমপ্লেক্সকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রজেক্ট বানিয়ে যেখানে বানতলা লেদার কমপ্লেক্স গড়ে তুলেছিল, আজকে তাদেরকে তাড়ানোর জন্য কি পরিস্থিতি তৈরি। আমি প্রতিবেদনটা একটু চালাতে বলবো আমি পিসিআরকে। দেখুন যে আমরা বারবার টিভিতে চালিয়েছি যে একটা বিজনেসের পরিবেশকে কিভাবে নষ্ট করতে হয় রাজ্য সরকার, সেটা একেবারে দায়িত্ব নিয়ে জানে এই রাজ্য সরকার কিভাবে নষ্ট করতে হয়। আমি যদি আপনাদেরকে বারবার একটাই কথা বলছি যে এই বিজনেস সাবমিট করার উদ্দেশ্য কি, এত রং চং, এত সাধারণ মানুষের করের টাকা কেন মানুষের টাকা এইভাবে অপচয় করা হচ্ছে, কেন গরিব মানুষকে এইভাবে ধোঁকা দেওয়া হচ্ছে, আমাদের দিকের থেকে আজকে এই প্রশ্ন থাকবে সব সময়। গুলিয়ে গন্ডগোল করছেন আপনি। আমি একটু বলবো চালানোর জন্য প্রমোটা, আপনি একটা প্রমাণ দিতে পারবেন না যেখানে সিন্ডিকেট রাজের জন্য কোন দেখুন রিসেন্টলি ঘটনা ম্যানহোলের মধ্যে সরকারি ম্যানহোলে শুনুন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যেখানে অক্সিজেন ছাড়া কোন শ্রমিককে কাজে লাগানো যাবে না। সেখানে আজকে দেখুন যে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন জায়গায় আজকে গরিব মানুষকে বিপদের মধ্যে ঠেলা হচ্ছে, গরিব মানুষকে বিপদের মধ্যে ঢালা হচ্ছে এবং মালিক পক্ষকে চাপের সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন রকম ভাবে, ট্যাক্সেশন থেকে বিভিন্ন রকম ভাবে তাদেরকে প্রয়োগ করে যাতে তারা বিজনেস ছেড়ে পালায়। সেই জায়গাটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজনেস সাবমিট করে তাদেরকে এই পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিল, আজকে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়ে প্রমোটিং শিল্প তৈরি করবে। আমি চালাতে বলবো দেখুন না কত বিজেপির প্রোপাগান্ডা চালাবেন, একটা তো লিখিত প্রমাণ দেখান, একটা লিখিত প্রমাণ দিন। কিরকম ঘটনা আমি নিজে প্রতিবেদন করেছিলাম, আপনারা দেখুন। আমি এই ডিবেটে আবার চালাচ্ছি, দেখুন মারা গেছে সেটা তো দুর্ঘটনা। রবিবার সকাল সরস্বতী পুজোর দিন, আর এই দিনেই একটা ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ক্যালকাটা লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে তিনটে শ্রমিকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেল। সরস্বতী পুজোর দিনেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হলো 3 শ্রমিকের। রবিবার সকালে কলকাতা লেদার কমপ্লেক্সে ট্যানারির নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজে নেমেছিল কেএমডির কয়েকজন শ্রমিক। সেখানেই ঘটে দুর্ঘটনা, মৃত্যু হয় 3 শ্রমিকের। নোডাল এজেন্সি প্রিন্সিপাল সেক্রেটারি এমএসএমই রাজেশ পান্ডের নির্দেশে এই কাজ চলছিল। লেদার অ্যাসোসিয়েশন বারবার মিটিংয়ে বসতে চাইলেও মিটিংয়ে বসা হয়নি বলেই অভিযোগ। কেএমডিএ কাজ শুরুর আগে কিছুই জানায়নি লেদার কমপ্লেক্সকে। সে বিষয়ে লেদার কমপ্লেক্স বারবার রাজেশ পান্ডেকে হোয়াটসঅ্যাপে জানায়, তারপরেও কাজ চালিয়ে যাচ্ছিল কেএমডিএ। এই ঘটনায় কেএমডিএর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রমিকেরা। তারা বলছেন নিয়ম মেনে কাজ করেনি কেএমডিএ, পরিচালনা কাজের ভেরিফিকেশন নেই বলে অভিযোগ শ্রমিক সহ প্রত্যক্ষদর্শীদের। দেখুন আমাদের কেএমডিতে নয়, টোটালি যে এখন তো পরিচালনা চলছে, টোটালি ভালোভাবে পরিচালনা হচ্ছে না। এই যে আমাদের সরকার যে কাজটি করছে টোটালি ভালোভাবে লক্ষ্য রাখছে না যে কমপ্লেক্সে যে কাজটা হচ্ছে, মানে যে লেবাররা স্থানীয় কাজ করছে তারা তো কিছু তো মানে কাজ কোনো মানে ভেরিফিকেশনই নেই যে কীভাবে কাজ হবে, কীভাবে কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, এখানে যে মারা গেছে আজকের অক্সিজেনের দ্বারাই মারা গেছে। এখানে যে বিষাক্ত যে কেমিক্যাল, টোটাল প্রতিটা খাল দেখুন, ক্যানেলগুলো দেখুন, টোটাল ক্যানেলগুলো পুরো একদম পুরো জাম হয়ে আছে নোংরাতে। যে এই যে কেএমজি যে জলটা, যে নোংরা জল দূষণ জলটা যে বাইরে যাবে সে রাস্তা নেই, টোটাল খালগুলো সব বুঝিয়ে আছে। তাহলে আজকের কাজ হচ্ছে মানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, আর নিশ্চয়ই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কমপ্লেক্সের কী অভাব চলছে। বলছে ওই যে বয়স্ক লোকটা উনি ওই জাম করতে লেগেছিল বালি, হ্যাঁ, আর সুমন ওই বালির বস্তা ধরছিল, যখন থরথর করে কাঁপছে তখন তোলার জন্য সুমন নেমে গেছে। তারপরে আমরা তো দেখছি, দেখার পরে হাসিকে ডাকলাম, হাসি আয় 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 আয়, হাসি তখন দৌড়ে এসে ও নামলো, ও কাঁপছে, তখন আমরা চলে গেলাম সেই রুমের দিকে দড়ি আনতে। এনে দেখছি ওরা ভেসে গেছে, হ্যাঁ, উবুড় হয়ে গেছে সব। এখানে আমরা জেসিবি মাটি কাটছিল, আমরা ওখানে ছিলাম। এবার ও একজন লেবেছিল নিচে পাইপ জাম দেবে বলে, হ্যাঁ। এবার একজন ওপর থেকে নিচে মাল দিচ্ছে। এবার দেখছে ও মাথা ঘুরে বুঝেই পড়ে গেছে, ও আর ও তুলতে গেছে,
তুলতে গিয়ে আরেকজন এসছে, ও লেবে গেছে রানিং, লেবে গিয়ে ওই সেনে তো পুরো আটকে গেছে। অন্যদিকে শ্রমিক ইউনিয়নের সভাপতি রাকেশ রায়চৌধুরী কেএমডি এর দোষ ঢাকতে গিয়ে বলেন, কেএমডি এখানে নতুন করে কাজ করছে, লেদার কমপ্লেক্সের দিকেই আঙুল তোলেন তিনি। না, কেএমডি আসার পর দুর্ঘটনা না এটা, এর আগেও সিএলসির মধ্যে সিএলসির কিছু অসাবধানতা পরিষ্কার না করার জন্য এই জলগুলো দীর্ঘদিনের ধরে, এটা ট্রিটমেন্ট প্ল্যান্টের যারা বিশেষ করে ম্যানেজমেন্ট আছে, আমি বলবো দীর্ঘদিন ধরে তারা জল পরিষ্কার করেনি। নতুন করে কেএমডিকে চাপালে তো হবে না ভাই, এটা কেএমডি তারা নতুন করে কাজ করছে এখানে। সেক্টর 6 হলে এখানকার পলিউশন কন্ট্রোল হয়ে যাবে মনে করি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। নিশ্চিতভাবে আমরা লেবার পক্ষ থেকে বলি যে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই হবে আগামী দিনে। আমার নাম রাকেশ রায়চৌধুরী, আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি। কিন্তু প্রশ্ন, কেএমডি এর তত্ত্বাবধানে কাজ চলছিল, সেখানে লেদার কমপ্লেক্সের গাফিলতি কিভাবে থাকতে পারে? 29শে জানুয়ারি ম্যানহোল কিংবা নর্দমায় মানুষ নামিয়ে সাফাই বা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর উপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। তারপরেও কিভাবে কেএমডি এর 3 শ্রমিককে ম্যানহোলে নামানো হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। যে বেহাল অবস্থা আপনারা দেখছেন, যে রাস্তা ঘাট এবং চারিদিকে একদম জল, নোংরা জল উছলে পড়ে রয়েছে, কিন্তু এখানে কেএমডি দীর্ঘদিন দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো সুব্যবস্থা এখনো পর্যন্ত করতে পারেনি। কোনো সেফটি নেই, কোনো প্রিকশন নেই। মানুষ এখানে যারা বসবাস করে তারা সবাই ক্ষিপ্ত এবং তাদের একটাই বক্তব্য যে কেএমডি দায়িত্বে আসার পর এখানে কাজের অবস্থা একেবারে বেহাল, শ্রমিকদের কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা নেই, এখানে রাস্তাঘাটের অবস্থা বেহাল। মালিক পক্ষ এখানে অতিষ্ঠ হয়ে উঠেছে। কিছুদিনের মধ্যেই হয়তো এই লেদার কমপ্লেক্স বন্ধ হয়ে যেতে পারে, যেখানে একের পর এক জায়গায় ব্যবসা বন্ধ হচ্ছে। তার মধ্যে আরেকটি নাম লেখাতে পারে ক্যালকাটা লেদার কমপ্লেক্স। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ছিল এই ক্যালকাটা লেদার কমপ্লেক্স। আজকে সেই ক্যালকাটা লেদার কমপ্লেক্সের কি অবস্থা হয়েছে আপনারা দেখুন। যে সিএলটিসি যতদিন ধরে এখানে দায়িত্বে নিয়েছিলেন এবং তারা যেভাবে এখানে দায়িত্ব নিয়ে কাজ চালাচ্ছিলেন, কিন্তু কেএমসি এখানে দায়িত্ব আসার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের অবস্থা কি বেহাল অবস্থা হয়েছে। চারিদিকে নোংরা জল উছলে পড়েছে এবং আমি দেখাবো ক্যামেরা পার্সনকে একটি লরির কি অবস্থা দেখুন। একটি লরি মাল খালি করতে এসে সে সেখানে আটকে গেছে। এই পরিস্থিতির মধ্যে এখানে লরি, গাড়ি, মানুষ সমস্ত কিছু এখানে বেহাল অবস্থা। কিন্তু দীর্ঘদিন এই ঘটনা ঘটার পরেও এখনও পর্যন্ত কিন্তু কেএমডির কোনো হোশ ফেরেনি। সেক্টর 6 এখানে দায়িত্ব নিয়েছে, কেএমডি দায়িত্ব নিয়েছে এই ক্যালকাটা লেদার কমপ্লেক্সের, কিন্তু তারপরে কি বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তিনটি তরতাজা প্রাণ মারা গেল আজকে এই যে ম্যানহল, এই ম্যানহলে কাজ করতে গিয়ে, তারা এখানে পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লেদার কমপ্লেক্স এলাকায় প্লট তৈরি করে জমি বিক্রির চক্রান্ত চলছে। ম্যাপের মাধ্যমে দেখুন কিভাবে প্রমোটিং রাজ করে প্লট তৈরি করে জমি বিক্রির চক্রান্ত চলছে লেদার কমপ্লেক্সে। এদিন ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ঠিকাদার হোক কিংবা আধিকারিক, এই ঘটনায় দায় জারি হোক না কেন তিনি শাস্তি পাবেন। মেয়র জানিয়েছেন, কেএমডি এর নিজেদের মতো করে এই ঘটনা তদন্ত করবে। নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। 10 লক্ষ টাকা করে দেওয়া হবে শ্রমিকদের পরিবারকে। দাদা, দীর্ঘদিন এখানে বেহাল অবস্থা এরকম দেখেছি, এটা নিয়ে বারবার কথা হচ্ছে, অ্যাসোসিয়েশনের সাথে আমাদের বারবার কথা হচ্ছে, এটা এমএসএমইর সাথে কথা হচ্ছে, দেখা যাক তারা কি ডিসিশন নেয়। তবে আমরা এই অবস্থার মধ্যে কাজ করাটা ঠিক নয়, যতক্ষণ না পাম্প করে বার করে এখানে কোন ড্রেনের মধ্যে কোন গ্যাস আছে কি না আছে যতক্ষণ আইডেন্টিফাই করা ততক্ষণ শ্রমিককে নামানোটা উচিত হয়নি, আর এরপরে আর হবেও না। কেএমডি আসার পর এই বেহাল অবস্থা আরও বৃদ্ধি পেয়েছে এমনটা বলছে সবাই, তো এটা নিয়ে কি বলবেন? দেখুন, কেএমডি আসার পর বেহাল দশা বৃদ্ধি পায়নি, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। কেএমডি কাজ শুরু করেছে, এখানে যে সমস্ত নোনা জল, কালো জল যেগুলো আছে সেগুলো অবিলম্বে এখানকার যে কোম্পানিগুলো আছে তাদেরকে এই বিষয়টাকে নজর দেওয়া উচিত ছিল। কেএমডি এর পক্ষ থেকে এটা সিরিয়াসলি দেখা হচ্ছে, আমি মনে করি যে এটা তাড়াতাড়ি বিষয়টা সলভ হয়ে যাবে। ক্যালকাটা লেদার কমপ্লেক্স এতদিন ধরে এখানে কাজ করতো এবং এখন কেএমডি এসছে, তো এর মধ্যে আপনি পার্থক্য কি দেখছেন বিষয়টা? দেখুন, কেএমডি যথাযথভাবে এখানে সেক্টর 6-এর কাজটাও চলছে এবং তারা আস্তে আস্তে সিএটিভি থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তারা হাতে নিচ্ছে একটার পর একটা। সবে তো কেএমডি এর কাজ শুরু করলো, অল্প কয়েকদিন হলো। আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যে সমস্যাগুলো আছে নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেএমডি এর মাধ্যমে সেটাকে সুস্থ সমাধান করবেন।
এভাবে শ্রমিক মৃত্যুর দায় যদি লেদার কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের উপর চাপিয়ে দেওয়া হয়, আগামীতে যদি লেদার কমপ্লেক্স অ্যাসোসিয়েশন ব্যবসায়ের জায়গা না পেয়ে অন্যত্রে চলে যায়, তাহলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের কি ভবিষ্যৎ হবে? ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। একটি প্রতিবেদন আপনাদেরকে শোনালাম যে আজকে আমাদের সাথে বিরোধী প্রতিনিধি নেই, আমাদের সাথে ওনার কাছে আমি শুনতাম, আজকে আপনি শোনালাম যে দেখুন কি পরিস্থিতি আজকে এই রাজ্যে, রাস্তাঘাট থেকে শুরু করে ব্যবসার যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলোকে কিভাবে টার্গেট এরিয়া করে সেগুলোকে কিভাবে ব্যবসায়ীদের সেখানে উৎখাত করা যায়, তার কিভাবে পরিকল্পনা করতে হবে, এই রাজ্য সরকার কিন্তু ভালো করে জানে এবং এগুলোকে কিন্তু দেখাচ্ছে না। তাহলে বিজনেস সাবমিট করার আগে এগুলোকে তো এই যে জয়েন্ট স্কিম যেটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই জয়েন্ট স্কিমে তো এগুলো দেখানো উচিত যে আমাদের এই ঘটনাগুলো এই রাজ্যে ঘটছে। এগুলো যদি আমাদের মতো মিডিয়া যদি না তুলে ধরতো তাহলে এগুলো তো ধামাচাপা পড়ে যেত, এগুলো মানুষ জানতেই পারতো না। মানুষ শুধু আলোর চকচকানি দেখে ভাবতো যে এই রাজ্যে এত বিজনেস হচ্ছে, তাহলে এত লোক বেকার কেন, এত লোক কেন রাস্তায় ভিক্ষে করছে, এত লোক কেন কাজের জন্য দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, এত লোক কেন ক্ষুধার্ত হয়ে ঘুমোচ্ছে। তাহলে ভাববে যে এই মানুষ ভাববে, যারা বিজনেসম্যানগুলো এই রাজ্যে এসেছে ভাববে এখানকার মানুষ সবাই একেবারে মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত, এখানকার মানুষেরা এত সুন্দর পরিবেশে থাকে, এত ঝকঝকে রাস্তা, এ তো লন্ডনের চেয়েও মানে বিশাল ব্যাপার হয়ে গেছে। কয়েক কোটি টাকা খরচা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে চিন্তা করুন যে টোটাল একেবারে আপনার মা ফ্লাইওভার থেকে নিয়ে নিউ টাউন অবধি পুরো রাস্তা একেবারে মুড়ে ফেলেছে লাইটে, বিভিন্ন কালারের লাইট, টুনি লাইট। কোথা থেকে আসছে এই টাকা, কার জন্য করছে এগুলো? এই টাকাগুলো নিয়ে যদি গরিব মানুষের জন্য কোনো কাজ করতেন, এই গরিব মানুষের জন্য যদি কোনো ডেভেলপ করতেন, তাহলে বরং মনে হতো যে হ্যাঁ মুখ্যমন্ত্রী কোনো উদ্যোগ নিচ্ছেন, শুধু নিজের ব্র্যান্ডিং আর পাবলিসিটি। কারণ সামনেই 2026 বিধানসভা ইলেকশন, দেখছেন যে এতগুলো অভয়াকাণ্ড এবং এতগুলো ঘটনা পরপর যেভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে আঘাত পেয়েছে, সেই আঘাত থেকে বেরোনোর জন্য আজকে চিন্তা করুন এই রকমভাবে লোককে ব্রেন ওয়াশ করে যাচ্ছে। আপনারা দেখবেন যদি লেকটাউন এরিয়া যান, সেই খালের ধারটা পুরো মুড়ে ফেলেছে। গুজরাটের কথা বলা হতো, যখন এখানে বাইরে থেকে কোনো দেশের প্রধানমন্ত্রী যখন এই রাজ্যে এসছেন, তখন সেখানে যেভাবে মুড়ে ফেলা হয়েছিল, সেই একই কায়দায় অবলম্বন করে মুখ্যমন্ত্রী এই একই জিনিস এখানে এই রাজ্যে কিন্তু ঘটিয়ে গেছেন। এত টাকা, এতগুলো ইনভেস্টমেন্ট কাদের জন্য করছেন, কি জন্য করছেন, প্রশ্ন রাখছি। আজকে হয়তো আমাদের কথা মানুষের খারাপ লাগবে বা যারা তৃণমূল সমর্থক তাদেরকে হয়তো খুব কষ্ট দিচ্ছে, কিন্তু আমরা বলতে চাইছি যে যেটা সত্যি কথা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে দেখুন তো এই এরিয়া এইভাবে প্রমোটিং কিভাবে হতে পারে, কেন বানতলা তো অ্যালোকেটেড করা আছে সেখানে চামড়া শিল্পের জন্য, তো সেখানে কেএমডি এইভাবে ম্যাপ তৈরি করে যে প্রমোটিং করছে, আর এই সৃজন গ্রুপ, পিএস গ্রুপের মতো যে বড় বড় বিল্ডার্সরা রয়েছে তাদেরকে জায়গা করে দিচ্ছে। কাদেরকে জায়গা করে দিচ্ছে? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছুদিনের মধ্যেই যে কিভাবে সরকারি জমিকে দখল করে সেখানে প্রমোটিং তৈরি হয়েছে। আমরা তথ্য দেখাবো আপনাদের। আজকে এই রাজ্যের ঘটনা একটার পর একটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। আজকে বিজনেস সাবমিট শুধু মানুষকে ব্রেন ওয়াশ করে আর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে হাজার হাজার কোটি কোটি টাকার বিজ্ঞাপন চলে বিভিন্ন মিডিয়াগুলোতে আজকে, যার ফলে কিন্তু কেউ বলবে না এই নিয়ে কথা। আমরা বলি কারণ আমরা কোনো বিজ্ঞাপনের কোনো লোভে বা বিজ্ঞাপনে পাওয়ার আশায় কিন্তু আমরা কোনো প্রতিবেদন করি না। আমরা সত্যি কথা পরিষ্কারভাবে আপনাদেরকে তুলে দেখাই। আজকে যদি আজকে এই প্রতিবেদন কেউ দেখে থাকেন, যদি একটা লোকও দেখে থাকেন এবং মনে হয় যে এই প্রতিবেদন থেকে আওয়াজ তোলা দরকার, তাহলে আজকের এই ডিবেট থেকে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি এই বিষয়গুলোর ওপরে চুপ করে থাকবেন না, এইগুলোর ওপরে প্রতিবাদ করুন আর নিজের হক বা নিজের অধিকারকে সবসময় চোখে চোখ রেখে কথা বলে সেটা আদায় করতে শিখুন। আমরা তো চেষ্টা করছি, আমরা করব। আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের কথা কিন্তু আমরা এইভাবেই বলে যাব। জয়দেববাবু, একেবারে শেষ মুহূর্তে অনুষ্ঠান শেষ করব, কি বলবেন? মিউট করা আছে আপনার। আর এই প্রোগ্রাম না আপনাদের তরফ থেকে করা আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনাকে হ্যাটস অফ, আপনাকে কুর্নিশ জানাই, লাখো সেলাম জানাই নির্ভীক সাংবাদিকতার জন্য, এরকম সাহসিকতার সাথে সত্যকে তুলে ধরার জন্য এবং বাংলার বুকে এক অসম সাহসী সাংবাদিকের ভূমিকা পালন করার জন্য। আপনার এই প্রোগ্রাম আমি আমার তরফ থেকে শেয়ারও করেছি, আমি প্রচারও করেছি। বানতলার যেটা আপনি প্রোগ্রামটা করেছিলেন সেই প্রোগ্রামটাতে আমি আমার মন্তব্য জারি করেছি। আপনি আরো এগিয়ে চলুন এবং এরকম সাহসিকতার সঙ্গে নির্ভীকতার সাথে সত্যকে তুলে ধরুন। সে যে দলের মুখোশ খুলে যান, সেক্ষেত্রে কোনো আমাদের আপত্তি নেই। সেখানে যে দলের পাবেন তার মুখোশ খুলে দিন। মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে আপনি যার মুখোশ খুলবেন আপনার পাশে আমাকে পাবেন, কারণ আপনি নির্ভীক সত্যবান সাংবাদিক। আপনার মতন সাংবাদিক আজকের এই গদি মিডিয়ার জামানায়
এই ভারতবর্ষে খুব প্রয়োজন, যেখানে সাংবাদিকতা বিক্রি হয়ে গেছে, সাংবাদিকরা বিক্রি হয়ে গেছে, টাকার কাছে তারা সত্যিকে ঢেকে দিয়েছে। যেভাবে প্রয়াগরাজে এত এত মানুষ মারা গেল সেই তথ্যকে তারা ধামাচাপা দিয়ে দিল, সেইভাবে আপনি বাংলার বুকে হওয়া যে কোনো দুর্নীতিকে যেভাবে তুলে ধরছেন, তার জন্য আপনাকে লাখো সালাম জানাই, স্যালুট জানাই, আপনার নির্ভীকতাকে জয় জয়কার করি। অনেক 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 ধন্যবাদ জয়দেব বাবু, আমাদেরকে আমাদের সমর্থন করার জন্য এবং সত্যকে সমর্থন করার জন্য। আমরা সত্যের জন্য লড়াই করছি এবং লড়াই চালিয়ে যাচ্ছি। এবং আজকে হয়তো আমাদের এই প্রতিবেদন হয়তো হাজার হাজার মানুষ দেখবেন না, হয়তো একজন দুজন 10 জন মানুষ হয়তো দেখবেন, যে যারাই দেখবেন, কারণ আমরা সত্যি কথা বলি তাই আমাদের কথা হয়তো শেয়ার হয় না। কিন্তু আমি চাই যে আজকে আমরা যে সাধারণ মানুষের কথা বলছি, আজকে যাদের কথা আমরা বলার চেষ্টা করছি, তাদের মধ্যে একজনও যদি দেখেন তাহলে অবশ্যই শেয়ার করবেন। কারণ আমরা চাইছি যে এই কথা হাজার হাজার মানুষের কাছে পৌঁছক। এবং যে দুর্নীতি হচ্ছে সেটা যে কোনো দলই হোক না কেন, সেটা কোনো রং বা দল দেখে নয়, যা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দল তারা মানুষের কথা বলে, মানুষের কথা বলে ভোটে যেতে তারা মানুষের জন্য কাজ করার জন্য আসে, কিন্তু তারপরে কি সত্যি আদৌ মানুষের জন্য কাজ করে? আজকে এই যে গরিব তিনটে মানুষ মারা গেল, 3টে পরিবারকে তো আজকে বিজনেস সাবমিটে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে তো ইয়ে করতে পারতেন, তাদেরকে ফেলিসিটেট করতে পারছেন বা তাদের পাশে দাঁড়াতে পারতেন, তাদেরকে নিয়ে বিজনেস সাবমিট করতে না, তারা হচ্ছে 10 লক্ষ টাকা তুলে দিতে পারতেন। তাহলে আমি বলতাম যে এটা প্রকৃত মুখ্যমন্ত্রী, তার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, শুধুমাত্র ববি হাকিমকে পাঠিয়ে সেখানে 10 লক্ষ টাকা ঘোষণা করে দিলেন। আদৌ কি পাবে 10 লক্ষ টাকা এই 3টে পরিবার? কারণ 200 টাকার জন্য তারা তাদের প্রাণটা হারালো। সেই জায়গায় যে ম্যানহোলের পরিস্থিতি, কেন জানে না কেএমডি জানে না যে এখানে বিষাক্ত গ্যাস থাকতে পারে এবং সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, তারপরেও ববি হাকিম বলেছেন যে কিছু কিছু শ্রমিক থাকে তারা ভাবে কিছু হবে না বলে নেমে যায়। এটা কি কথা? এটা কি দায়িত্বহীন কথা? একটা রাজ্যের মেয়র, একটা কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি এরকমভাবে কথা বলছেন, এটাকে কিভাবে নেওয়া যেতে পারে? আমি তো বলবো যে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি এবং নিন্দা জানাই। এবং আমরা বলতে চাই যে বিজনেসকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন, তারা যে বিজনেস এই রাজ্যে চলছে তাদেরকে আজকে আপনারা বাঁচার জন্য তাদেরকে আগে আপনারা দেখুন যে বিজনেস চলছে তাদেরকে যেন বাঁচিয়ে টিকিয়ে রাখা যায়। নতুন বিজনেস তো পরে আনবেন, যে বিজনেস চলছে তাকে টিকিয়ে রাখা যায়। আজকে সবচেয়ে দুর্ভাগ্যের কথা কি জানেন? ক্যালকাটা লেদার কমপ্লেক্সের একটাও প্রতিনিধিকে এই বিজনেস সাবমিটে ডাকা পর্যন্ত হয়নি। তার কারণ হচ্ছে একটাই, যে এই লেদার কমপ্লেক্সের জায়গায় এখন নজর পড়েছে কিছু প্রমোটারদের, যেখানে প্রমোটিং রাজ হবে। যেরকম তপসিয়া ট্যাংরা থেকে এই লেদারকে তুলে নিয়ে গিয়ে বানতলা অ্যালোকেট করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে রায়তে এই জায়গাকে টোটালি লেদার ইন্ডাস্ট্রির জন্য অ্যালোকেট করা হয়েছিল। আজকে কি করে সেই জায়গার মধ্যে আজকে এই প্রমোটিং শিল্প গড়ে উঠতে পারে? কিভাবে সেখানে সেক্টর 6কে ইনভলভ করে ডেভেলপমেন্ট করা হচ্ছে? এক জায়গায় চর্মশিল্প আর এক জায়গায় আপনার প্রমোটিং শিল্প, যেখানে মানুষ বসবাস করবে। এটা একটা রেড এরিয়া ইন্ডাস্ট্রি। এটা সবসময় যতই হোক এই ইন্ডাস্ট্রি পলিউশন থাকবে। তাই তো আজকে এই কলকাতার বুক থেকে সরিয়ে বানতলাতে একে অ্যালোকেট করা হয়েছে। যখন দেখছে যে কলকাতার সায়েন্স সিটি সংলগ্ন এরিয়া বানতলা এবং এই জায়গার ভ্যালু বাড়ছে, তাহলে এই জায়গায় এখানে প্রমোটিং করতে হবে। আবার একে সরিয়ে অন্য কোনো সুন্দরবনের দিকে পাঠিয়ে দেওয়া হোক। আপনারা চিন্তা করুন তো, একটা বিজনেসের মালিক তারা ট্যাংরা, তপসিয়া, কলকাতা এই জায়গা থেকে উঠে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারে তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গা চেঞ্জ করে গেল। কেন গেল? তাদের কি কষ্ট তারাই জানে, যারা বিজনেস মালিক, যারা এই বিজনেস করে। আবার তাদেরকে বলা হচ্ছে এখন সেখান থেকে চেঞ্জ করে অন্যত্র চলে যান। তাহলে তারা কি এই পশ্চিমবঙ্গের মাটিতে আবার টাকা লাগাবে? তারা তো চাইবে যে অন্য কোনো রাজ্যে, যে তারা তো বলছে, প্রত্যেকটা বিজনেস মালিকের সাথে আমাদের যখন কথোপকথন হয়েছে তারা বলছে যে আমরা এবার এই বিজনেস এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও এক্সপেনশন করব। থাকুক সরকারের জায়গা, সরকার এখানে প্রমোটিং শিল্পই গড়ে উঠুক। তাহলে এইভাবে যদি প্রমোটিং রাজ তৈরি হবে, তাহলে কিছু কিছু সম্প্রদায়ের কাছে অফুরন্ত টাকা যে আপনারা দেখতে পান, তাহলে অফুরন্ত টাকা তাদের কাছেই থাকবে। আপনারা শুধু গরিব থেকে গরিবতর হতে থাকবেন, আর এইভাবেই আপনাদেরকে পদপিষ্ট করে আপনাদের কাছ থেকে ভোটটা নিয়ে নেবে। আর ভোটের সময় আপনাদেরকে বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে যে আপনাদের জন্য এই সরকার রয়েছে। এটা কিন্তু ভাবতে হবে, ভাবার সময় চলে এসছে। যদি না ভাবেন, আগামী দিনে কিন্তু এর পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আজকে আমাদের প্রতিবেদন অনেকে খারাপ লাগতে পারে, অনেকের হয়তো সমর্থনও করতে পারেন আপনারা। তবে যেমন লাগে, যদি কোনো আমার ভুল থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সংশোধন করে দেবেন।